একসময় একটা পুরানো ছাগল ছিল, তার 7টি বাচ্চা ছিল। তিনি তাদের যতটা ভালোবাসতেন ঠিক তেমনি একজন মা তার সন্তানদেরও ভালোবাসেন। সে বনে যাচ্ছিল, দুপুরের খাবারের জন্য গুল্ম এবং ডাল নিয়ে আসছিল। তিনি তার সমস্ত বাচ্চাদের ডেকেছিলেন এবং দুষ্ট নেকড়ে থেকে ভয় পাওয়ার জন্য তাদের সতর্ক করেছিলেন। সে প্রায়শই ভান করে, তবে আপনি তাৎক্ষণিকভাবে তার অভদ্র কণ্ঠ এবং কালো পাঞ্জা দিয়ে তাকে চিনতে পারবেন। বাচ্চারা সমস্ত কিছু বোঝে এবং তাদের মাকে আশ্বাস দেয় যে তারা খুব যত্নবান হবে। পুরানো ছাগল শান্তভাবে রওনা। অল্প সময় কেটে গেল, হঠাৎ কেউ দরজায় কড়া নাড়ল এবং একটি অভদ্র কণ্ঠে চিৎকার করল যে বাচ্চাদের তাৎক্ষণিকভাবে এটি খোলার উচিত, কিন্তু রুক্ষ স্বর থেকে বাচ্চারা বুঝতে পেরেছিল যে এটি একটি নেকড়ে। তারা জবাব দিয়েছিল যে এটি মায়ের কণ্ঠ নয়, তার কণ্ঠটি সদয় এবং সরু ছিল এবং এই কণ্ঠটি অত্যন্ত অভদ্র, যার অর্থ এটি একটি নেকড়ে। তারপরে নেকড়ে বণিকের কাছে গেল এবং নিজেকে এক বিশাল টুকরো চক কিনে দিল। তিনি তা খেয়েছিলেন এবং তার কণ্ঠ পাতলা হয়ে গেছে। তিনি বাড়ি ফিরে এলেন, দরজা কুপোকাত এবং একটি পাতলা স্বরে কিডস জিজ্ঞাসাটি ওপেন করলেন। নেকড়ে জানালায় পা রেখেছিল এবং অপেক্ষা করে। বাচ্চারা তাকে দেখে এবং উত্তর দিয়েছিল যে মায়ের পাঞ্জা কালো নয়, সাদা ছিল, যার অর্থ এটি একটি নেকড়ে। অতঃপর নেকড়ে দৌড়ে বেকারির কাছে গেল এবং তাকে কিছুটা আটা দিতে বলল। নেকড়ে তার পাটাকে আটা দিয়ে অভিষেক করল। ভিলেন তৃতীয়বারের মতো দরজার কাছে এসে তার সাদা পাটি জানালায় রেখে নক করলেন। তারা বাচ্চাদের দেখেছিল যে পাটি সাদা ছিল এবং তারা ভেবেছিল যে এটি তাদের মা। তারা দরজা খুলল, কিন্তু তাদের সামনে একটি নেকড়ে ছিল। তারা ভীত হয়ে সমস্ত দিক থেকে ছড়িয়ে ছিটিয়ে শুরু করল। একটি বাচ্চা টেবিলের নিচে ঝাঁপিয়ে পড়েছিল, অন্যটি বিছানায়, তৃতীয় চুলার উপরে, চতুর্থটি রান্নাঘরে, পঞ্চমটি পায়খানাতে, ষষ্ঠটি ডুবির নিচে এবং দাদুর ঘড়িতে সপ্তম লুকিয়ে আছে। কিন্তু নেকড়ে সব খুঁজে পেয়েছিল, তার চোয়াল খুলেছিল এবং একে একে গ্রাস করেছিল। কেবলমাত্র একটি জিনিস তিনি খুঁজে পেলেন না, সবচেয়ে কনিষ্ঠ, যিনি ঘড়ির মধ্যে লুকিয়েছিলেন। তার ভরাট খেয়ে নেকড়ে চলে গেল। সে গাছের নিচে সবুজ ঘাড়ে প্রসারিত হয়ে ঘুমিয়ে পড়ল। শীঘ্রই বন থেকে একটি পুরানো ছাগল বাড়িতে এল। ওখানে কি দেখেছিল? দরজা প্রশস্ত ছিল। টেবিল, চেয়ার, বেঞ্চগুলি উল্টে দেওয়া হয়েছিল, ওয়াশবেসিনটি ভেঙে দেওয়া হয়েছিল, বালিশ এবং কম্বল বিছানা থেকে ফেলে দেওয়া হয়েছিল। তিনি তার বাচ্চাদের সন্ধান করতে শুরু করলেন, কিন্তু সে কোথাও খুঁজে পেল না। আমি তাদের নামে ডেকেছিলাম, কিন্তু কেউ উত্তর দেয়নি। তিনি ঘড়ির কাঁটা পর্যন্ত উঠেছিলেন এবং এর প্রতিক্রিয়ায় কনিষ্ঠ বাচ্চাটির একটি পাতলা স্বর ছিল। তিনি তাকে সেখানে থেকে নিয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে একটি নেকড়ে এসে সবাইকে খেয়ে ফেলল। ছাগলটি কিভাবে তার দরিদ্র বাচ্চাদের জন্য কাঁদল। অবশেষে সে বাসা থেকে চলে গেল এবং সবচেয়ে কনিষ্ঠ ছাগল তার পেছনে ছুটল। তিনি ঘাড়ে ঘাটে এসে দেখলেন একটি নেকড়ে গাছের কাছে শুয়ে শুয়েছিল যাতে ডাল কাঁপছে। তিনি চারদিক থেকে তার দিকে তাকিয়ে দেখলেন যে তার ফোলা পেটে কিছুটা চলছিল এবং ভেসে উঠছে। তিনি অনুমান করেছিলেন যে এগুলি তার সন্তান এবং তারা এখনো বেঁচে থাকতে পেরে খুব খুশি হয়েছিল। তিনি বাচ্চাটিকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে চলে যেতে এবং কাঁচি, একটি সূচ এবং সুতো আনতে বললেন। এরপরে ছাগলটি নেকড়েদের পেট কাঁচি দিয়ে কাটল এবং সেখানে থেকে একটি বাচ্চা তার মাথা আটকে গেল এবং তারপরে অন্যরা লাফিয়ে উঠল। 6টি, এবং তাদের সাথে খারাপ কিছু ঘটেনি। কি আনন্দ ছিল! তারা মাকে জড়িয়ে ধরে লাফিয়ে লাফিয়ে নাচতে লাগলো। তারপরে বৃদ্ধা ছাগলটি বলল যে ঘুমন্ত অবস্থায় নেকড়েটিকে পাঠ শেখানো ভালো লাগবে। তারা পাথর টানল এবং নেকড়েদের পেটে ভরিয়ে তুলল। একটি পুরানো ছাগল তার পেট সেলাই করেছে, কিন্তু সে কিছুই লক্ষ্য করেনি, এমনকি কখনো সরেনি। নেকড়ে ঘুমিয়ে গেল, তার পায়ে গেল এবং তার পেটে এমন তৃষ্ণা অনুভব করল যে সে কূপ থেকে জল খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি সবেমাত্র কূপের নিকটে গেলেন, জলের দিকে নেমে গেলেন এবং ভারী পাথর তাকে কূপের নিচে টেনে আনলো। 7টি বাচ্চা এটি দেখে এবং তাদের মায়ের সাথে আনন্দে নাচতে শুরু করে। এভাবেই তারা দুষ্ট নেকড়েকে একটি পাঠ শিখিয়েছিল। ভাগ্যক্রমে ব্যস্ত জীবনযাপন করার জন্য লেমুয়েল গুলিভার দেশে ফেরার 2 মাস পরে আবার অ্যাডভেঞ্চারের জাহাজে যাত্রা শুরু করেছিলেন। তবে জাহাজটি মাদাগাস্কারের স্ট্রিট পেরিয়ে যাওয়ার সাথে সাথে একটি ঝড় ওঠে।
ওঠে। বাতাসের শক্তিশালী ঘাটতি জাহাজটিকে অজানা স্থানে নিয়ে যায়। নাবিকরা যখন জমিটি দেখেছিল তখন তারা এটি পরিদর্শন এবং মিঠা জল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছিল। গুলিভার নাবিকদের নিয়ে তীরে নেমে গেলেন এবং পুরা দ্বীপ জুড়ে ছড়িয়ে ছিটিয়েছিলেন। জল খুঁজে না পেয়ে গুলিভার তীরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সমুদ্রের কাছে যাওয়ার সাথে সাথে তিনি দেখতে পেলেন নাবিকরা তাকে ত্যাগ করেছেন। তারা তাদের পিছনে পিছনে ছড়িয়ে থাকা বিশাল দৈত্যের কাছ থেকে পুরো যাত্রা করছিল। ভীত হয়ে গুলিভার ছুটে গেলেন দ্বীপের অভ্যন্তরে, কিন্তু তিনি দৌড়ে গেলেন প্রচুর কান দিয়ে জব খেতে এবং বুঝতে পেরেছিলেন যে তিনি দৈত্যদের দেশে। গুলিভার বিশ্রাম নিতে বসল, তবে শ্বাস ফেলার সময় পাওয়ার আগেই তিনি লক্ষ্য করলেন একটি বিশাল পা যা তার উপরে পা রাখছিল। গুলিভার যতটা জোরে 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 চিৎকার করতে লাগলো এবং দৈত্য তাকে লক্ষ্য করে তিনি তার হাত দিয়ে গুলিভারকে তুলে নিলেন, তাকে নিবিড়ভাবে পরীক্ষা করলেন এবং ছোট লোকটিকে মালিক কৃষকের কাছে নিয়ে গেলেন। কৃষক গুলিভারের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তার কণ্ঠস্বরটি এত জোরে ছিল যে এটি ছোট লোকটিকে বধ করে। তারপরে মালিক গুলিভারকে বাড়িতে আনলেন। বাড়িতে কৃষকের পরিবার রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ছোট্ট মানুষটি একটি টেবিলে বসেছিলেন যেখানে গরুর মাংস এবং রুটির টুকরো টুকরো ছিল, কিন্তু গুলিভার তার রুটি ভেঙে ফেলার সময় দেওয়ার আগেই কৃষকের ছেলে এটিকে উল্টে ধরে ধরে নাড়াচাড়া শুরু করে। বেগান তিনি গুলিভারকে খেলনার জন্য ভুল করে তা মুখে দেওয়ার চেষ্টা করেছিলেন। তারপরে বাবা জোরে জোরে তার ছেলেকে হুমকি দিলেন এবং তাকে ছোট্ট লোকটির সাথে আরো সাবধানতার সাথে আচরণ করতে বলেছিলেন। পরে কৃষকের 9 বছরের মেয়ে গুলিভারের জন্য একটি বিছানা তৈরি করেছিল, তার জন্য কাপড় সেলাই করেছিল এবং এমনকি দৈত্যদের ভাষাও শেখাত। মেয়েটি গুলিভারকে গ্রিলড্রিগ নাম দিয়েছিল, যার অর্থ বামন। তিনি তাকে আয়া বলেছিলেন। গুলিভার অন্যান্য দৈত্যদের মধ্যে প্রচুর আগ্রহ জাগিয়ে তোলে, তাই কৃষক অর্থের জন্য মেলায় তাকে দেখাতে শুরু করে। তবে ঘন ঘন পারফরমেন্স গুলিভারের স্বাস্থ্যের ক্ষতি করে। তখন কৃষক খুশিতে রানীকে ছোট্ট লোকটিকে বিক্রি করে দিল। তাই গুলিভার প্রাসাদে চলে এসে রাজপরিবারের প্রিয়তম হয়ে ওঠেন। তবে আদালতের বামন, যাকে আর রাজ্যের সবচেয়ে ক্ষুদ্রতম মানুষ হিসাবে বিবেচনা করা হতো না, তিনি গুলিভারকে অপছন্দ করেছিলেন এবং তার সম্ভাব্য সমস্ত উপায়ে তার জীবন নষ্ট করেছিলেন। একবার গুলিভার যখন বাগানের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছিল তখন বামন আপেল গাছটিকে কাপুরুষ করে তুলতে শুরু করল এবং গুলিভারকে পতনশীল দৈত্য আপেল থেকে বাঁচতে হয়েছিল। এবং অন্য একটি উপলক্ষে একটি চতুর বামন প্রেমের বিশাল জগতে গুলিভারকে ঠেলে দেয় এবং সময়মতো প্রবেশকারী কেবল কুকি ছোট্ট মানুষটিকে অনিবার্য মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। তবে এটি কেবল বামনের কারণে নয় যে গুলিভার সমস্যায় পড়েছিল। তাই এক সকালে প্রাতরাশের সময় তাকে শেফের বানর ধরে ফেলেছিল একটি শাবকের মতো। তিনি গুলিভারকে রক করতে শুরু করলেন এবং তারপরে তাকে টেনে ছাদে নিয়ে গেলেন। জায়ান্টরা ছুটে এসেছিল ছোট্ট মানুষটিকে বাঁচাতে এবং তারা ছাদে ওঠার সাথে সাথে বানর গুলিভারকে ছুঁড়ে ফেলে দিল। ভাগ্যক্রমে তিনি বিলগুলি ধরতে সক্ষম হন এবং নিরাপদে উদ্ধার হন। সাধারণভাবে রাজ্যে গুলিভারের জীবন সুখী ছিল। তিনি প্রায়শই রানীর সাথে তার ভ্রমণে যান, এমনকি তারা তার জন্য একটি বিশেষ ভ্রমণের বাক্স তৈরি করেছিলেন। এবং একবার এই জাতীয় অন্য ভ্রমণে চাকুটি গুলিভারের সাথে বাক্সটি সমুদ্রে নিয়ে এল যাতে ছোট লোকটি তাজা বাতাস উপভোগ করতে পারে। কিন্তু তারপরে একটি ছায়া গুলিভারের মাথায় ঝলকানি শুরু করে। একটি সমুদ্রের এক গল উড়ন্ত অতীত একটি বাক্সে শিকার লক্ষ্য করেছে। সে নিজের চাচি দিয়ে বুকের আকনাটির উপরের আংটিটি ধরে এবং গুলিভারকে সমুদ্রের ওপারে নিয়ে গেল। এক পর্যায়ে পাখিটি বাক্সটি ছেড়ে দেয় এবং বন্দিদশা নিজেকে খোলা সমুদ্রে আবিষ্কার করেছিল। গুলিভার সবে সবে টপ হ্যাচ খুলতে পেরেছিল। সে চিৎকার করে রুমাল মুছতে শুরু করে। অবশেষে তাকে জাহাজ থেকে ডাক দেওয়া হয়েছিল এবং বেরিয়ে আসতে সহায়তা করেছিলেন। সুতরাং সমস্ত দুঃসাহসিকতার পরে গুলিভার আবার ইংল্যান্ডে ফিরে আসেন। দীর্ঘ সময় ধরে তিনি বস্তু এবং সাধারণ আকারের লোকদের অভ্যস্ত হতে পারেন না এবং গুলিভারের স্ত্রী ভীত হয়েছিলেন যে সে পাগল হয়ে গেছে। তার স্বামীকে ভ্রমণ সম্পর্কে চিন্তা করতে কঠোরভাবে নিষেধ করেছিল।